আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব তোমরা তোমাদের পরিবার পরিজনদের নিয়ে ভালো আছো, সুস্থ আছো। এখন আমরা দশম শ্রেণী বায়োলজি ক্লাস নিব। তো দেখো, আমরা দশম শ্রেণীতে 13 অধ্যায় পড়ছিলাম, তাই না? জীবের পরিবেশ। তো জীবের পরিবেশে এখানে আমরা বেশ কিছু জিনিস করেছি। তার মধ্যে সর্বপ্রথম ছিল ইকোসিস্টেম। ইকোসিস্টেমের উপাদানসমূহ ছিল। তারপরে আমরা একটি কুকুরের বাস্তুসংস্থান পড়েছিলাম। তারপরে খাদ্য শৃঙ্খল পড়েছিলাম, খাদ্য জাল পড়েছিলাম। তারপরে পুষ্টি প্রবাহ করেছি। পুষ্টি প্রবাহ মানে শক্তি প্রবাহর যে পিরামিডটা সেটা করেছি। ট্রাফিক লেভেল করেছি। আজ আমরা করবো বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি কি? বায়োডাইভার্সিটি হচ্ছে জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্য অর্থাৎ জীবের, এই যে আমাদের জীব অর্থাৎ জীব দুইটা জিনিস মিলে, একটা উদ্ভিদ একটা প্রাণী। তো জীবের যে বৈচিত্র্যটা অর্থাৎ বিভিন্ন অঞ্চলে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে জীবটা বিভিন্ন রকম ক্যাটাগরির হয়, ঠিক আছে? সেই যে ডিফারেন্সটা, এটাকেই বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য বলছে। দেখা যাচ্ছে মানুষের কথাই চিন্তা করি। মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, যেমন বাংলাদেশে বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছে, লম্বা আছে, খাটো আছে, কালো আছে, শ্যামবর্ণ আছে, ফর্সা আছে। আমেরিকাতে দেখা যাচ্ছে সাদা আছে, কালো আছে, বিভিন্ন রকম। অর্থাৎ গায়ের কালার ডিফারেন্স হতে পারে, চোখের আইরিশের কালার ডিফারেন্স হতে পারে, চুলের বর্ণ বিভিন্ন হতে পারে। অর্থাৎ অঞ্চল ভেদে এক একটা জায়গায় মানুষের আকার আকৃতি গঠনও একটু ডিফারেন্ট হতে পারে, কিন্তু বেসিক্যালি সব একই থাকে। কিন্তু তাদের গায়ের রং বা একটু ডিফারেন্স থাকে, একটু স্বভাবের একটু ডিফারেন্স আসে। এই যে জীব বৈচিত্র্যটা, ঠিক আছে, এটাকে আমরা বায়োডাইভার্সিটি বলতেছি। এখন পৃথিবীতে বিরাজমান জীবগুলোর প্রাচুর্য বিভিন্ন রকম হয়, ঠিক আছে? এখন এই বায়োডাইভার্সিটি আছে জীব বৈচিত্র্যকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ বিজ্ঞানীরা 3টা বৈচিত্র্যে ভাগ করেছে। একটা হচ্ছে 3টা বৈচিত্র্যের মধ্যে তিনটা বৈচিত্র্য দেওয়া হচ্ছে। তার মধ্যে ফার্স্ট যে বৈচিত্র্যটা সেটা হচ্ছে স্পেসিস ডাইভার্সিটি। স্পেসিস ডাইভার্সিটি। 2 নাম্বার হচ্ছে জেনেটিক্যাল ডাইভার্সিটি। আর 3 নাম্বার হচ্ছে ইকোসিস্টেম ডাইভার্সিটি। আচ্ছা, আচ্ছা, সর্বপ্রথম আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে স্পেসিস ডাইভার্সিটি, অর্থাৎ প্রজাতিগত যে বৈচিত্র্য, ঠিক আছে? প্রজাতিগত যে বৈচিত্র্যটা, সেটার উপরে ডিপেন্ড করে আমাদের বায়োডাইভার্সিটিকে একটা ডিভিশনে ভাগ করা হচ্ছে। আরেকটা প্রকারভেদ সেটা হচ্ছে জেনেটিক্যাল ডাইভার্সিটি। জেনেটিক্যাল মানে বংশগতীয় বৈচিত্র্য, ঠিক আছে? বংশগতীয় যে বৈচিত্র্যটা, সেটার উপর ডিপেন্ড করে যে ডাইভার্সিটি আছে, জীব বৈচিত্র্য, সেটা। আরেকটা হচ্ছে ইকোসিস্টেম। ইকোসিস্টেম মানে কি? বাস্তুতান্ত্রিক। আমরা কিছু একটা ক্লাস আগে করেছি বাস্তুতান্ত্রিক, তাই না? বাস্তুতান্ত্রিক ইকোসিস্টেমটা আমরা খুব ভালো করে পড়েছি। স্পেসিসটাও পড়েছি। প্রথম অধ্যায়ে আমরা পড়েছিলাম স্পেসিস অর্থাৎ প্রজাতিগত যে ভাগটা, ঠিক আছে, সেটা হচ্ছে কি স্পেসিস ডিভিশন। আর যে জেনেটিক্যাল ডিভিশন সেটা তো আমরা খুব ভালো করে জানি, বংশগতীয় যে বৈচিত্র্য, একটু আগে আমি যেটা বললাম। আর ইকোসিস্টেম হচ্ছে বাস্তুতান্ত্রিক, যেটা আমরা অন্য ক্লাসও পড়েছিলাম। আর বাস্তুতান্ত্রিক ডিভিশন সেটাও তো আমরা জানি যে ইকোসিস্টেমের পরিবর্তন হলে বায়োডাইভার্সিটির পরিবর্তন হয়, ঠিক আছে? ইকোসিস্টেম হচ্ছে বায়োডাইভার্সিটির একটা অংশ। আচ্ছা, এই যে প্রজাতিগত বৈচিত্র্য বলতে পৃথিবীর বিরাজমান যে জীবগুলো, সর্বপ্রথম আমরা এটা নিয়ে আলোচনা করব। স্পেসিস যেটা প্রজাতিগত বৈচিত্র্য, সেটার মধ্যে দেখো সর্বপ্রথম পৃথিবীতে বিভিন্ন রকম বৈচিত্র্য, মানে পৃথিবীতে বিরাজমান জীবগুলোর মোট প্রজাতির সংখ্যাকে বোঝানো হয়েছে টোটাল, ঠিক আছে, স্পেসিস ডাইভার্সিটিতে।
এখন এখানে দেখো বিভিন্ন প্রজাতির ভিন্ন ভিন্ন হয়, যেমন বাঘের সাথে হরিণের আকার আকৃতি স্বভাব চরিত্র বিভিন্ন রকম হতে পারে, তাই না? বাঘ হিংস্র প্রকৃতির হয়, হরিণ কিন্তু শান্ত প্রকৃতির হয়। বাঘ হচ্ছে মাংসাশী প্রাণী অর্থাৎ জীবজন্তু খেতে পারে, আর হরিণ হচ্ছে ঘাসপালা তৃণভোজী যেটা। এটা এই যে ডিফারেন্সটা, ঠিক আছে, এটা স্পেসিস ভেদের যে ডিফারেন্স আসছে। এরপর আসতেছে জেনেটিক্যালি ডিফারেন্স। জেনেটিক্যালি ডিফারেন্সের মধ্যে দেখো বা মানে প্রতিকূলতার যে আকার গঠন, রোগ প্রতিরোধ ক্ষমতা, পরিবেশের প্রতিকূলতা সহ্য করার যে ক্ষমতা, এইগুলো যে ডিফারেন্সটা, ঠিক আছে, এটা সবার মধ্যে বিভিন্ন রকম থাকে, ঠিক আছে। একটা প্রজাতিতে একরকম থাকে আর একটা প্রজাতিতে আর এক রকম থাকে। এখন এই প্রক্রিয়া, ঠিক আছে, একটা বৈচিত্র্যের জন্য নির্দিষ্ট জিন থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট বৈচিত্র্যের জন্য একটা নির্দিষ্ট জিন থাকে। যেমন চোখের কালার যে আইরিশটা, কালার থাকে, কালো হচ্ছে ব্রাউন থাকে। এই যে ব্রাউন কালারের জন্য এক ধরনের জিন কাজ করে, আইরিশের কালার অর্থাৎ চোখের যে আইরিশের কালার কালো থাকার জন্য আর এক ধরনের জিন কাজ করে। এই যে জিনের বৈচিত্র্যটা, ঠিক আছে, বিভিন্ন কারণে এই জিনের গঠন ও বিন্যাসে পরিবর্তন হয়ে জীবের বৈচিত্র্যের পরিবর্তন হতে পারে, নতুন নতুন বৈচিত্র্যের তোমার জীব গঠন হতে পারে, ঠিক আছে। এই যে প্রক্রিয়ায় জীবের মধ্যে যে বৈচিত্র্য ঘটে তাকে বলা হয় জীব বৈচিত্র্য বা জীব বংশগতীয় বৈচিত্র্য। আচ্ছা, এরপর আমরা দেখতেছি ইকোসিস্টেম বা ইকোসিস্টেম ডাইভার্সিটি, বাস্তুতান্ত্রিক যে বৈচিত্র্য। আচ্ছা, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কি? এটি বাস্তুতন্ত্রের ভৌত উপাদান, রাসায়নিক উপাদান হতে পারে, জৈবিক উপাদানগুলোর মধ্যে কোনো একটা পরিবর্তন দেখা দিলেই সেখানে বাস্তুতান্ত্রিক ভারসাম্যগত যে পরিবর্তন ঘটে সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। যেমন বনভূমি, তৃণভূমি, নদী, জলভূমি, পাহাড়, সাগর, মরুভূমি প্রভৃতিতে বাস্তুতন্ত্রের বিভিন্ন রকম নিজস্ব বৈচিত্র্যপূর্ণ বৈশিষ্ট্য সম্বন্ধ জীব বসবাস করতে পারে, ঠিক আছে। যেমন তোমার মরুভূমিতে যে জীব বসবাস করতে পারে তারা হচ্ছে নর্মাল যে নাতিশীতোষ্ণ অঞ্চল সেখানে কিন্তু তারা বসবাস করতে পারে না। ঠিক তেমন নাতিশীতোষ্ণ অঞ্চলে যে জীবগুলো বসবাস করতে পারে মরুভূমিতে সেগুলো বসবাস করতে পারে না, অর্থাৎ সার্ভাইভ করতে তাদের প্রবলেম হয়ে যায়, একটা সময় তারা নিশ্চিহ্নও হয়ে যেতে পারে। আচ্ছা, এই যে বায়োডাইভার্সিটি টোটাল মানে বায়োডাইভার্সিটি একটা বিশাল অনেক বড় কিছু, জাস্ট আমরা সংক্ষেপে একটু বুঝলাম। এরপর আমরা দেখব বাস্তুতান্ত্রিক যে বৈচিত্র্যের মধ্যে তোমাদের যে মিথস্ক্রিয়া আছে, তারপরে আন্তঃনির্ভরশীলতা, পরিবেশের ভারসাম্যতা রক্ষার জন্য যে টপিকসগুলো সেটা আমরা নিয়ে একটু আলোচনা। বায়োডাইভার্সিটিতে তোমাদের সিলেবাসে অর্থাৎ এসএসসি সিলেবাসে এতটুকু পড়লেই এনাফ, এর থেকে বেশি কিছু দরকার নেই। জাস্ট কাকে বলে, কত প্রকার, কি কি, এটুকু জেনে রাখলেই হয়ে যাচ্ছে। এরপরে তোমরা যখন হায়ার এডুকেশনে যাচ্ছ তখন আরো বেশি করতে পারবে বায়োডাইভার্সিটির সম্বন্ধে। আচ্ছা, এরপরে দেখো জীবের মিথস্ক্রিয়া, আন্তঃনির্ভরশীলতা, পরিবেশের ভারসাম্যতা। জীবের মিথস্ক্রিয়া, ক্রিয়া, আরেকটা করবো আন্তঃনির্ভরশীলতা, আন্তঃনির্ভরশীলতা, একটা পরিবেশের ভারসাম্যতা। সর্বপ্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জীবের মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়াটা কি? মিথস্ক্রিয়া মানে দুইটা জীব যখন একসাথে বসবাস করে, ঠিক আছে, তখন সেটা মিথস্ক্রিয়া বলে, অর্থাৎ মিথজীবিতা, ঠিক আছে, এরকম ধরনের কথাবার্তা। আচ্ছা, মিথস্ক্রিয়া, মিথজীবিতা এই ধরনের কথাবার্তা আমরা শুনেছি যখন দুইটা জীব, ঠিক আছে, দুই বা ততোধিক জীব সহাবস্থানকারী জীবগুলোর মধ্যে যে ক্রিয়া বিক্রিয়া ঘটে, ঠিক আছে। মনে করো সিম জাতীয় গাছের যে নোডিউল থাকে, এটা সিম জাতীয় গাছ, ঠিক আছে, এর নিচে যে নোডিউল থাকে অর্থাৎ যে শিকড় থাকে, এখানে গোল গোল নোডিউল দেখা যায় যেখানে নাইট্রোজেন ফিক্সেশন হয়, ঠিক আছে। এখন কি করে, এটা কিন্তু এক্সট্রা ব্যাকটেরিয়া, অ্যাজোব্যাক্টার নামের এক ধরনের ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়াটা কি করে, এই যে সিম জাতীয় গাছের নোডিউলা থেকে সিম জাতীয় গাছের সাথে অ্যাটাচড হয়ে থাকতেছে, কিন্তু তার কোনো ক্ষতি করতেছে না, কিন্তু নিজে কি করতেছে, নাইট্রোজেন ফিক্সেশন করতেছে, অর্থাৎ মাটির নিচে যে নাইট্রোজেন আছে সেটাকে সে অ্যাবজর্ব করে নিচ্ছে।
আচ্ছা, এই যে মিথস্ক্রিয়া এর ফলে কি করছে, দুইটা জীব কাছাকাছি অবস্থান করতেছে, ঠিক আছে? দুইটা জীব পরস্পর অবস্থান করতেছে এবং একে অপরের উপর ডিপেন্ড করতেছে, কখনো কখনো একে অপরের ক্ষতি করে, কখনো কখনো একে অপরের ক্ষতি না করে নিজেরা সহাবস্থান করে, কখনো কখনো দুইটা জীবের মধ্যে একটা উপকৃত হয় আর একটা উপকৃত হয় না, ঠিক এভাবে। আচ্ছা, জীবের মিথস্ক্রিয়া এটাকে আমরা বিজ্ঞানীদের ভাষায় কয়েকটা ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ এর তো দুইটা অংশ আছে, একটা হচ্ছে সিম্বায়োসিস, একটা হচ্ছে সিম্বায়ন্ট। মিথস্ক্রিয়া দুইটা অংশ আছে, একটা হচ্ছে সিম্বায়োসিস, একটা হচ্ছে সিম্বায়ন্ট। আচ্ছা, সিম্বায়োসিস কি? সহাবস্থান। আর সিম্বায়ন্ট হচ্ছে সহাবস্থানকারী। আচ্ছা, সিম্বায়োসিস হচ্ছে সহাবস্থান। সহাবস্থান কাকে বলতেছে? এই যে দুইটা জীব কাছাকাছি অবস্থান করতেছে, তাই তো? জীব জগতে বিভিন্ন প্রকার গাছপালা প্রাণীদের মধ্যে জীবের যে জৈবিক সম্পর্কগুলোর অবস্থান করতেছে, সহাবস্থান করতেছে, থাকতেছে কাছাকাছি, এটাকেই সিম্বায়োসিস বা সহাবস্থান করতেছে। আচ্ছা, এই যে জীবগুলাকে আলাদা আলাদা, ঠিক আছে, সম্পর্কযুক্ত জীবগুলাকে সহাবস্থানকারী জীব বলা হচ্ছে। যখন সহাবস্থান করতেছে, অর্থাৎ দুইটা জীব যখন কাছাকাছি থাকতেছে তখন তাকে সিম্বায়োসিস বলতেছে, আর যখন জীবগুলাকে মানে যে জীবগুলা অবস্থান করতেছে তাকে সিম্বায়ন্ট বলা হচ্ছে। মোটামুটি মিথস্ক্রিয়া কাকে বলছে এবং কি সেটা আমরা বুঝতে পারছি। এবার মিথস্ক্রিয়াকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ এই যে মিথস্ক্রিয়া জীবটা আন্তঃনির্ভরশীলতার উপর ডিপেন্ড করে থাকতেছে। মিথস্ক্রিয়ার সাথে কিন্তু আন্তঃনির্ভরশীলতা অ্যাটাচ, অর্থাৎ মিথস্ক্রিয়া জীবে, অর্থাৎ জীব যখন অবস্থান করবে তখন কি করবে? আন্তঃনির্ভরশীলভাবেই অবস্থান করবে। এখন আন্তঃনির্ভরশীলভাবে অবস্থান করতে গেলে আমাদের একজন পরিবেশ বিজ্ঞানী আছেন অডাম, তিনি এই পরিবেশ বিজ্ঞানী অডাম কি করেছেন? এই আন্তঃনির্ভরশীলতার উপর ডিপেন্ড করে জীবকে দুই ভাগে ভাগ করেছে, একটা তো ধনাত্মক ইন্টারাকশন, আরটা হচ্ছে ঋণাত্মক ইন্টারাকশন, অর্থাৎ পজিটিভ ইন্টারাকশন, আরটা হচ্ছে নেগেটিভ ইন্টারাকশন। তাহলে আন্তঃনির্ভরশীলতাকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। Positive interaction, negative interaction। এটা পজিটিভ ইন্টারাকশন আর এটা হচ্ছে নেগেটিভ ইন্টারাকশন। আচ্ছা, পজিটিভ ইন্টারাকশনকে বলা হয় ধনাত্মক, পজিটিভ, ঠিক আছে, পজিটিভ। আর নেগেটিভ তো নেগেটিভ আমরা জানি, ঋণাত্মক। পজিটিভ মানে কি? পজিটিভ মানে হ্যাঁ বোধক। যখন আন্তঃসম্পর্কিত দুটি জীবে একটি অন্যটিকে সহায়তা করে, ঠিক আছে, তখন সেটা পজিটিভ, সহায়তা করতেছে, ঠিক আছে। দুইটা জীব তো কাছাকাছি অবস্থান করতেছে, তাই তো, একটা আর একটাকে সহায়তা করতেছে, তখন সেটা পজিটিভ দিক। আর যখন এই সহায়তাকে করছে না তখন সেটা নেগেটিভ। আচ্ছা, এই যে আন্তঃসম্পর্কে দুটি জীবের একটি অন্যটিকে সহায়তা করে তাকে ধনাত্মক আন্তঃক্রিয়া বা পজিটিভ ইন্টারাকশন বলছে। এক্ষেত্রে সহযোগিতায় উভয়ের উপকৃত হতে পারে, মানে দুইটা জীব, মনে করে এটা একটা জীব, এটা একটা জীব, দুইটাই উপকৃত হতে পারে, কখনো কখনো দুইটা উপকৃত নাও হতে পারে। অর্থাৎ লাভজনক এই আন্তঃক্রিয়ায় দুটি প্রধান ধরন আছে, একটা হচ্ছে মিউচুয়ালিজম, একটা হচ্ছে কমেন্সালিজম। অর্থাৎ এই যে উপকারের ধরনের উপর ডিপেন্ড করে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মিউচুয়ালিজম, একটা হচ্ছে কমেন্সালিজম। উপকারের ধরনের উপর ডিপেন্ড করে, অর্থাৎ দুইটা জীব কাছাকাছি অবস্থান করতেছে,
উপকারের ধরনের উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মিউচুয়ালিজম, কমনসেলিজম। ঠিক আছে, একটা মিউচুয়ালিজম, একটা কমনসেলিজম। মিউচুয়ালিজমটা কি? মিউচুয়ালিজমটা হচ্ছে এটাই, সর্বপ্রথম আমরা মিউচুয়ালিজমটা দেখব। মিউচুয়ালিজমটা হচ্ছে এটাই যখন দুইটা সহযোগীদের উভয় একে অন্যের দ্বারা উপকৃত হয়। ঠিক আছে, দুইজনই উপকৃত হচ্ছে, অর্থাৎ দুইজন যে সহাবস্থানকারী জীব, তোমার সিম্বায়ন্ট জীব, দুইজনই উপকৃত হচ্ছে। দুইজনই কিভাবে উপকৃত হচ্ছে? যেমন মৌমাছি, প্রজাপতি, পোকামাকড় যখন ফুলের মধু আহরণ করে তখন ফুলের উপরে উড়ে বেড়ায়। ঠিক আছে, বিনিময়ে কি করে? ফুলের যে পরাগায়ন সংঘটিত করে। আর মানে মধু তারা নিচ্ছে, মৌমাছি পোকামাকড় ফুল থেকে মধু নিচ্ছে, আর কি করতেছে? বিনিময়ে তারা পরাগায়ন করে দিচ্ছে। পরাগায়ন কি? একটা ফুলের যে পরাগায়নটা সংঘটিত আমরা দেখছি, পরাগায়ন না হলে যে রিপ্রোডাকশনটা হচ্ছে না সেটা। তাহলে মিউচুয়ালিজমের সর্বপ্রথম যে উদাহরণটা আমরা দিতে পারি, মৌমাছি মধু আহরণ করার জন্য মধু নিচ্ছে ফুল থেকে, আবার ফুলে বিপরীতে কি দিচ্ছে? পরাগায়ন সংঘটিত করতেছে। এই যে একে অপরকে সহযোগিতা করতেছে, ঠিক আছে, উভয় উপকৃত হচ্ছে, তখন সেটাকে মিউচুয়ালিজম বলতেছে। এখন দেখো এরপরে আসতেছে কমনসেলিজম। আবার সিম জাতীয় গাছের যে উদাহরণটা আমরা দিয়েছিলাম প্রথমে, সেটাও মিউচুয়ালিজমে তোমরা বলতে পারো। সিম জাতীয় উদ্ভিদের মূলে নুডিউল থাকে, অ্যাজোব্যাক্টার নাম এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, যেটা হচ্ছে সিম জাতীয় উদ্ভিদের নুডিউলে থাকতেছে, প্লাস কি করতেছে? ব্যতি রেখে যে নাইট্রোজেন ফিক্সেশন করতেছে, এটা। এরপর আসতেছে কমনসেলিজম। কমনসেলিজমে কি করতেছে? কমনসেলিজমে এই যে দুই ধরনের সিম্বায়ন্ট থাকতেছে, অর্থাৎ সহযোগীদের মধ্যে একজন মাত্র উপকৃত হয়, অন্য সহযোগী সদস্য উপকৃত না হলেও কখনো ক্ষতিগ্রস্ত হয় না। অর্থাৎ কমনসেলিজমে বলা হচ্ছে দুইজন সিম্বায়ন্ট থাকতেছে, এখন দুইজনের মধ্যে একজন উপকৃত হচ্ছে আর একজন উপকৃত না হলেও কখনো ক্ষতিগ্রস্ত হয় না। অর্থাৎ একজন সর্বদা উপকৃত হয় আর একজন উপকৃত না হলেও কখনো ক্ষতিগ্রস্ত হয় না। মিউচুয়ালিজমে দুজনেই উপকৃত হচ্ছে, আর কমনসেলিজমে একজন উপকৃত হচ্ছে আর একজন উপকৃত না হলেও কখনো ক্ষতিগ্রস্ত হয় না। সেটা হচ্ছে পজিটিভ রিঅ্যাকশনের মধ্যে, পজিটিভ ইন্টারঅ্যাকশনের মধ্যে পড়তেছে। আচ্ছা, এরপর আমরা দেখতেছি ঋণাত্মকটা কি? আচ্ছা, পজিটিভ কমনসেলিজমের একটু উদাহরণ দিই আমরা। রাসনা জাতীয় এক ধরনের উদ্ভিদ, যেটার নাম শুনলাম আজকে প্রথম, হয়তো অনেকেই প্রথম শুনলাম রাসনা। তোমরা দেখেছো হয়তো অনেক বড় বড় উদ্ভিদের গাছের তোমার ডালে অথবা পুরাতন দেওয়ালের উপরে আমরা ফার্ন জাতীয় উদ্ভিদ পাই, তাই তো? ঠিক ফার্ন জাতীয় উদ্ভিদের মতোই দেখতে রাসনা হয়। এটা উদ্ভিদটা এরকম কিছুটা, এই টাইপের উদ্ভিদ। ঠিক আছে, এর অনেক মূল থাকে যেটা উদ্ভিদের কাস্টাল অংশে আঁকড়ে ধরে থাকে। ঠিক আছে, আঁকড়ে ধরে থাকে, এটাকে রাসনা বলতেছে। এই রাসনা কি করতেছে? উদ্ভিদের দেহে থাকতেছে কিন্তু উদ্ভিদের কোনো ক্ষতি করতেছে না, ও নিজে উপকৃত হচ্ছে কিন্তু উদ্ভিদের কোনো ক্ষতি করছে না, সেটা। এরপর আমরা নেগেটিভ রিঅ্যাকশন করব। নেগেটিভে দেখো, নেগেটিভে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শোষণ, একটা প্রতিযোগিতা, একটা হচ্ছে অ্যান্টিবায়োসিস। তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এক্সপ্লয়টেশন, বা শোষণ, দুই নম্বর হচ্ছে কম্পিটিশন বা প্রতিযোগিতা, আর তিন নম্বর হচ্ছে অ্যান্টিবায়োসিস। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান্টিবায়োসিস। আচ্ছা, আমরা পড়ি। এখন দেখো সর্বপ্রথম আছে শোষণ, এক্সপ্লয়টেশন, শোষণ। তার মানে নিশ্চয়ই দুটো জীব থাকবে, প্রত্যেকের ক্ষেত্রে দুটো জীব নিয়ে আলোচনা করছি। এখন এই যে দুটো জীবের মধ্যে
একটি জীব অন্য জীবকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার অধিকার থেকে বঞ্চিত করে নিজে অধিকার ভোগ করে। তাহলে এক্সপ্লয়টেশনে কি হবে? দুইটা জীব থাকবে, একটা জীব অন্য একটা জীবকে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে নিজের অধিকার থেকে বঞ্চিত করে নিজে অধিকার ভোগ করবে। আর আবার শুনে সংজ্ঞাটা, এই এক্সপ্লয়টেশনের ক্ষেত্রে একটি জীব অন্য জীবকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার অধিকার থেকে বঞ্চিত করে নিজের অধিকার ভোগ করে। ঠিক আছে, যেমন স্বর্ণলতা, খুব ইজিলি আমরা স্বর্ণলতা চিনি এবং দেখি। স্বর্ণলতা কি করে? একটা গাছের উপরে ভর করে থাকে, ও কিন্তু নিজে দাঁড়িয়ে থাকতে পারে না, অর্থাৎ লতা জাতীয়, তাই তো? এখন যখন একটা গাছের উপরে থাকে, ওই গাছ থেকে ও খাদ্য শোষণ করছে, গাছের উপর আশ্রয় নিচ্ছে, গাছটাকে দেখা যাচ্ছে দুমড়ে মুচড়ে দিচ্ছে, ঠিক আছে? অর্থাৎ গাছটাকে উঠে দেওয়ার মতো ক্ষমতা থাকছে না, তাহলে কি করতেছে? সে শোষণ করতেছে। এই যে শোষণ করার ক্ষমতা, ঠিক আছে, অর্থাৎ স্বর্ণলতায় হস্টোরিয়া নামক এক ধরনের চোষক অঙ্গ থাকে, যেটা আশ্রয়দাতা উদ্ভিদ থেকে খাদ্য সংগ্রহ করে নেয়, ঠিক আছে? আর কি করে? বিনিময়ে কিন্তু কিছুই দিচ্ছে না, শোষণ করতেছে। কখনো 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 দেখা যাচ্ছে কোকিল কখনো কখনো, সবসময় সচরাচর দেখা যায় কোকিল নিজের বাসায় ডিম পারে না, কাক বাসা বানায়, সেই বাসায় যে ডিম পেড়ে আসে, ঠিক আছে? অর্থাৎ সে নিজে কষ্ট করতেছে না, সে শোষণ করতেছে আরেকজনের উপর, ঠিক আছে? এটা এরপরে শুধু যে উদ্ভিদের ক্ষেত্রে তা না, এক্সপ্লয়টেশন প্রাণীর ক্ষেত্রেও আছে, আমরা দেখছি। এরপরে দেখবো কম্পিটিশন, প্রতিযোগিতা করে কে কতটুকু নিতে পারে, ঠিক আছে? কম্পিটিশন মানে এটাই আমরা বোঝাই, কোনো নির্দিষ্ট স্থানে আলো, বাতাস বা পানি খাদ্যের জন্য জীবগুলোর মধ্যে প্রতিযোগিতা হয়ে থাকে, ঠিক আছে? প্রতিযোগিতায় সুবিধাজনক বৈশিষ্ট্য সম্পন্ন জীবগুলো টিকে থাকে, আর যে জীবগুলো সুবিধা পায় না, অর্থাৎ কম্পিটিশনে নিজেকে সম্পূর্ণভাবে প্রকাশিত করতে পারে না, তারা কি করে? অন্যের দ্বারা বিতাড়িত হয়ে বাইরে পড়ে যায়, তাই তো? এটি ডারউইনের আন্তঃপ্রজাতির বা আন্তঃপ্রজাতিক সংগ্রামের মধ্যে একটা উদাহরণ বলা যায়। কথাটা আরেকবার বলি, কম্পিটিশনে কোনো নির্দিষ্ট স্থানে আলো, বাতাস, পানি বা খাদ্যের জন্য জীবগুলোর মধ্যে প্রতিযোগিতা হয়ে থাকে, এই প্রতিযোগিতায় সুবিধাজনক বৈশিষ্ট্য সম্পন্ন জীবসমূহ টিকে থাকে, অন্যরা বিতাড়িত হয়। এটাই হচ্ছে কম্পিটিশন বা প্রতিযোগিতা। এরপরে আমরা যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস পড়বো সেটা হচ্ছে অ্যান্টিবায়োসিস। আচ্ছা, অ্যান্টিবায়োসিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই যতগুলো আমরা পড়ালাম তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট অ্যান্টিবায়োসিস, এই কারণে অ্যান্টিবায়োসিসটা অ্যান্টিবায়োটিকে, ঠিক আছে, আমরা পড়েছি আলেকজান্ডার ফ্লেমিং যেটা আবিষ্কার করেছিলেন পেনিসিলিন থেকে অ্যান্টিবায়োটিক, সে পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে অ্যান্টিবায়োটিক তৈরি করেছিলেন। সে অ্যান্টিবায়োটিকের সাথে অ্যান্টিবায়োসিসের একটা মিল আছে। অ্যান্টিবায়োসিস একটা প্রক্রিয়া, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। অ্যান্টিবায়োসিস কিন্তু একটা প্রক্রিয়া, অ্যান্টিবায়োটিক একটা ঔষধ। আচ্ছা, এটি জীব কর্তৃক সৃষ্ট জৈব রাসায়নিক পদার্থের কারণে যদি অন্য জীবের বৃদ্ধি ও বিকাশ আংশিক বা সম্পূর্ণরূপে বাধাপ্রাপ্ত হয় অথবা মৃত্যু ঘটে, তখন সেই প্রক্রিয়াকে অ্যান্টিবায়োসিস বলে। তাহলে অ্যান্টিবায়োসিস কাকে বলতেছে? খুব ইজিলি একটা জিনিস, অ্যান্টিবায়োসিস হচ্ছে সেটাই যখন কোনো জীব, অর্থাৎ একটি জীব কর্তৃক সৃষ্ট জৈব রাসায়নিক পদার্থের কারণে যদি অন্য জীবের বৃদ্ধি বা বিকাশ আংশিক বা সম্পূর্ণরূপে বাধাপ্রাপ্ত হয় অথবা মৃত্যু ঘটে, সেই প্রক্রিয়াকে অ্যান্টিবায়োসিস বলছে। আমি কথাটা আবার বলছি, দেখো, একটি জীব কর্তৃক সৃষ্ট জৈব রাসায়নিক পদার্থের কারণে যদি অন্য জীবের বৃদ্ধি ও বিকাশ আংশিক বা সম্পূর্ণরূপে বাধাপ্রাপ্ত হয় অথবা মৃত্যু ঘটে, তখন সেই প্রক্রিয়াকে অ্যান্টিবায়োসিস বলছে। আচ্ছা, জীবজগতে এ ধরনের অনেক কিছু দেখা যায়, যেমন আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন, একটু আগেই বলেছিলাম যে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন তৈরি করেছিলেন। পেনিসিলিন, এই যে অ্যান্টিবায়োটিক আবিষ্কারের পেছনে পেনিসিলিয়াম ছত্রাকের অনেক প্রচলন আছে, অর্থাৎ পেনিসিলিয়াম ছত্রাক কালচার করার পরেই অ্যান্টিবায়োটিকটা আবিষ্কার হয়েছিল। এবং কালচার প্লেটে ব্যাকটেরিয়াগুলোর মধ্যে যে কম্পিটিশনটা ছিল, অর্থাৎ ব্যাকটেরিয়া প্লেটের মধ্যে যে রিয়াকশনটা ছিল, ইন্টারাকশনটা ছিল, অনেকগুলো ব্যাকটেরিয়া একসাথে সহাবস্থান ছিল, সেটাকেই বলা হয় অ্যান্টিবায়োসিস। মোটামুটি অ্যান্টিবায়োসিস সম্বন্ধে আমরা একটু ক্লিয়ার কনসেপশন নিলাম, এর থেকে বেশি কিছু তোমাদের লেভেলের দরকার হবে না। আমরা একটু আবার রিপিট করি কি কি পড়লাম। এরপরে তোমাদের বই যেটা আছে সেটা হচ্ছে পরিবেশের সংরক্ষণের গুরুত্ব পদ্ধতি, যেটা গ্রিন হাউসটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা অন্য অধ্যায়ে পড়েছি, আবার দরকার হলে পড়বো। তো গ্রিন হাউসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে গ্রিন হাউস তোমাদের কয়েকটা
কোশ্চেন আছে গ্রিন হাউস কাকে বলে, গ্রিন হাউস গ্যাসগুলো কি কি, আমরা একটু গ্যাসগুলো দেখি। ফার্স্টে কোশ্চেনটা আসছে গ্রিন হাউস গ্যাস। আচ্ছা, গ্রিন হাউস গ্যাসটা কি? গ্রিন হাউস গ্যাস নর্মালি 4-5টা দেওয়া আছে, তার মধ্যে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন, আর একটা আসছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। আচ্ছা, পৃথিবীটা কেমন, তাই তো? মনে করো এটা পৃথিবী। এখন এই যে গ্রিন হাউস গ্যাসটা, ঠিক আছে, এটা কি করবে? পৃথিবীর চারি সাইডে একটা লেয়ার তৈরি করবে, ঠিক আছে। এখন এই লেয়ারটা যদি তৈরি করে তাহলে কি করবে? সূর্য থেকে যে ক্ষতিকর প্রভাব, এই যে সান, সরি আমরা সান কোথায় আছে, এটা সান, সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি সরাসরি এটা পৃথিবীতে পড়তে পারতেছে না, এটা পৃথিবী মনে করো, আর পৃথিবীতে পড়তে পারতেছে না কার জন্য? এই গ্রিন হাউস গ্যাসের জন্য। কিন্তু কোনো কারণে যদি এই লেয়ারটা ভেঙে যায় তাহলে কি করবে? অর্থাৎ এই ক্ষতিকর রশ্মি সরাসরি পৃথিবীতে চলে আসতেছে, অর্থাৎ ওজোন স্তর O3 স্তরটা যখনই ভেঙে যাচ্ছে তখনই কি করতেছে? এই গ্রিন হাউস গ্যাসের স্বল্পতার কারণে সূর্য থেকে সরাসরি পৃথিবীতে বিভিন্ন অতিবেগুনি রশ্মি এটা চলে আসতেছে, যার কারণে কি করতেছে? পৃথিবীটা আরো অর্থাৎ যত জার্মগুলো, ঠিক আছে, সেগুলো হচ্ছে পৃথিবীতে চলে আসতেছে। এখন গ্রিন হাউস কি করে? গ্রিন হাউস হচ্ছে তাপ ধরে রাখার একটা সবুজ বাড়ি, তাই তো? আমরা জানি কি করে। এটা হচ্ছে ধরো এরকম একটা শেডের গ্লাসের তৈরি করা হয়। যখন সূর্যের রশ্মি আসে তখন কি করে? টেম্পারেচারটা এখানে ধরে রাখে। আমরা শীত প্রধান দেশে, ঠিক আছে, মনে করো শীত প্রধান দেশে মাইনাস যেখানে আছে তোমার টেম্পারেচার, তখন আমি জাস্ট খুব সহজে একটু বোঝানোর চেষ্টা করছি, কারণ গ্রিন হাউস সম্বন্ধে আমাদের অলরেডি অনেকগুলো ক্লাস হয়েছে, ঠিক আছে। গ্রিন হাউস আমরা অনেকেই জানি, সবাই জানি। তো যখন সূর্যের রশ্মি আসে, সূর্য রশ্মি যখন তোমার গ্লাসের থেকে যাচ্ছে তখন একটা নির্দিষ্ট টেম্পারেচারে ভিতরে সার্কেলিং করতে থাকে, ঠিক আছে। এটা আর গ্লাসের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে না, অর্থাৎ তাপটা এখানেই থেকে যায়। কিন্তু বাইরে মনে করো -10 বা -2 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, কিন্তু এর মধ্যে যখন সূর্যের আলোটা আসতেছে 21 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার চলে আসতেছে, কিন্তু টেম্পারেচার কি করতেছে? গ্লাসের থেকে বাইরে বেরিয়ে আসতেছে না, কারণ ওর মধ্যে আছে, কারণ এখানে সবুজ উদ্ভিদ আছে, তুমি আগে দিয়েছো সবুজ উদ্ভিদ। একটা সময় দেখা যাচ্ছে এর মধ্যে উষ্ণতা থাকছে, যার কারণে সবুজ উদ্ভিদগুলো বেঁচে থাকতেছে এবং এই টেম্পারেচারে সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ করতে পারতেছে, অক্সিজেন দিতে পারতেছে। এই যে প্রসেসটা, এটাকে বলা হচ্ছে গ্রিন হাউস। আর এই যে গ্যাসগুলো, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন, নাইট্রোজেন ডাইঅক্সাইড। আচ্ছা, এই সম্বন্ধে আমরা আরেকটা ক্লাস করব। আজকে আমরা যেটুকু পড়লাম সেটা একটু রিভিউ দিই। আমরা সর্বপ্রথম যেটা দেখেছি আজকে, সেটা দেখেছি হচ্ছে জীববৈচিত্র্য, অর্থাৎ বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটির প্রকারভেদ দেখেছি, অর্থাৎ বায়োডাইভার্সিটিকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, একটা হচ্ছে জেনেটিক্যালি ডাইভার্সিটি, আর প্রজাতিগত বৈচিত্র্য একটা জেনেটিক্যালি বংশগত বৈচিত্র্য, একটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তারপরে আমরা মিথস্ক্রিয়া দেখেছি। মিথস্ক্রিয়ার 2টা অংশ দেখেছি, একটা হচ্ছে সিম্বায়োসিস, একটা সিম্বায়ন্ট। তারপরে মিথস্ক্রিয়া এর আন্তনির্ভরশীলতার উপর ডিপেন্ড করে বিজ্ঞানী অডাম 2টা ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে পজিটিভ ইন্টারাকশন, একটা হচ্ছে নেগেটিভ ইন্টারাকশন। পজিটিভ ইন্টারাকশনকে 2টা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মিউচুয়ালিজম, কমেন্সালিজম। আবার নেগেটিভ ইন্টারাকশনকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে এক্সপ্লয়টেশন, একটা হচ্ছে কম্পিটিশন, একটা হচ্ছে অ্যান্টিবায়োসিস। মোটামুটি আজকে আমাদের টপিক এটাই ছিল। আমরা মোটামুটি এই অধ্যায়টা কমপ্লিট করলাম। এরপর গ্রিন হাউস ইফেক্টটা আমরা দরকার হলে একটা ক্লাস নিব।
প্রয়োজনও নাই, কারণ গ্রিন হাউস ইফেক্ট সম্বন্ধে আমরা সবাই জানি। গ্রিন হাউস ইফেক্ট সম্বন্ধে কিন্তু কোশ্চেন আসে পরীক্ষা, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। এরপরে যে অধ্যায়টা আছে আমরা পড়ার ট্রাই করবো। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।